আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একদমই বিশেষভাবে এই আয়োজনটি আজকে করেছি। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আমার সঙ্গে আরো যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক সুমি খান। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রথমে আপনার কাছ থেকে যেটি জানতে চাই, আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে আজ রাতে প্রফেসর ডক্টর বারাকাতকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী লীগ আমলেও কিন্তু তিনি নানা রকম নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলেন। নানানভাবে তিনি কি বলবো যে অসম্মানের মধ্যে দিয়েও তাকে যেতে হয়েছে। তো এখন এখন তাকে কেন আটক করা হলো, একটু আমাকে ধারণা দিতে পারেন? ও বাই দা ওয়ে, এই কথাটা না বললে খুব অন্যায় হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক একটি বিবৃতি দিয়েছেন বর্তমান বাংলাদেশে যেই চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে তারা একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে স্বাক্ষর দানকারী হিসেবে একজন ছিলেন ডক্টর বারাকাত। তাহলে কি তার কণ্ঠরোধ করার জন্য এবং অন্যদেরকে ভয় দেখানোর জন্য তাকে বেছে নেওয়া হলো, আটক করা হলো, যাতে করে অন্যরাও ভয় পায় তোমাদেরকেও কিন্তু আটক করা হবে? দেখুন, যারা বিবৃতি দিয়েছেন তাদের চাকরিচ্যুতির, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বানও ইতিমধ্যে জানানো হয়েছে। আমরা কোন পর্যায়ে গিয়ে এখন অধপতিত হয়েছে। সত্যি কথা বলতে কি, প্রফেসর বারাকাতের সঙ্গে আমার পরিচয় 1983 সালে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রার্থী হিসেবে উপযুক্ততা অর্জন করেছি সেই সময়, এবং তখন থেকে টিল টুডে আমার সঙ্গে একাডেমিক যে সম্পর্ক সেটি অটুট ছিল। প্রফেসর ডক্টর আবুল বারাকাত রিসার্চ মেথোলজিতে খুবই পরিপক্ক একজন মানুষ, এবং আমরা যারা তার অনুযোগপতি সহকর্মী, আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিতেন যখনই দেখা হতো সেই সময়। প্রফেসর বারাকাত আমাদের কৃতার্থ করেছিলেন জাপান স্টাডি সেন্টারের দায়িত্ব গ্রহণ করে। আমি প্রফেসর আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, তার কাছ থেকে যখন জাপান স্টাডি সেন্টারের দায়িত্ব বুঝে নিলাম, ২.৫ বছর পার হওয়ার পর আমার কাছে যখন উচ্চতর গবেষণার সুযোগ আসলো মার্কিন মূল্যকে, অ্যাডভোকেসি ফেলোশিপ এবং লেজিসলেটিভ ফেলোশিপে, তখন আমি প্রফেসর বারাকাতকে অনুরোধ করলাম যে ইউ প্লিজ টেক ওভার। তো তিনি সানন্দে রাজি হলেন, এবং সবাইকে অবাক করে কলাভবনের কোনায় যে বিশাল কক্ষটি আপনার পূর্ব দক্ষিণ কোণ, সেই কক্ষটি একসময় ডিন অফ দ্য সোশ্যাল সায়েন্স তিনি ব্যবহার করতেন অফিস হিসেবে। সেই কক্ষটি জাপান স্টাডি সেন্টারের জন্য বরাদ্দ নিয়েছিলেন প্রফেসর আতাউর রহমান। তো সেখানে তিনি দেখলেন যে খুব শ্যাবি অবস্থা। তখন এতটাই নিঃস্বার্থ মানুষ তিনি, পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা এনে সেই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের এই সেন্টার আপনার সৌকর্যময় করবার জন্য তিনি অকাতরে তা দান করেছিলেন। এরকম কোনো বিরল দ্বিতীয় কোনো ঘটনা আমার জানা নেই। সেই ব্যক্তিটিকে দুর্নীতির অভিযোগে আটক করাটা কতটা আমার মনে হয় ন্যায়ানুগ হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। আমরা তার উৎসাহে বাংলায় জাপান চর্চা শুরু করেছিলাম। আব্দুল্লাহ আল মামুন এবং আমি, আব্দুল্লাহ আল মামুন এখন সলিমুল্লাহ হলের সম্মানীয় প্রভোস্ট এবং সাবেক চেয়ারম্যান, যেই সেন্টারটি পরবর্তীতে আমরা পরিপূর্ণ বিভাগে রূপান্তরিত করেছিলাম প্রফেসর আবুল বারাকাতের উৎসাহে, সেটি এখন নাম হয়েছে জাপানিজ ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ। তো আমরা
আমার যতটুকু মনে পড়ে, আমি ধরেন 2001 সালের 2 সালের দিকে ডক্টর বারাকাতকে চিনি একটা রিপোর্টার হিসেবে। বিভিন্ন সময় তিনি জঙ্গিবাদ নিয়ে অনেক গবেষণা করেছেন। আমার এখনো কানে বাজে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রজনন কেন্দ্র হয়েছে। একদম ঠিক এই শব্দটি, এই টার্মটি তিনি বলেছিলেন এবং তার গবেষণায় সেই চিত্রগুলো উঠে এসেছিল। এটি 2001 সালের পরের কথা আমি বলছি, সম্ভবত 2-3 সালের দিকে হবে। এখানে একজন কমেন্টও করেছেন, শামীম আহমেদ। তিনি বলছেন যে অধ্যাপক আবুল বারাকাতের সবচেয়ে বড় অপরাধ তিনি জঙ্গিবাদ এবং উগ্রবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন। ইউনূসের সময় তিনি মুক্ত থাকে কেমনে? একদম সত্যি কথা, তিনি দেখিয়েছিলেন কিভাবে ইসলাম ধর্মকে ব্যবহার করে এই জঙ্গি গোষ্ঠী তাদের অর্থনৈতিক শক্তির অনুদান জোগাড় করছে। কিভাবে অর্থনৈতিকভাবে, মানে তাদের অর্থনীতিটা, আর্থিক আর্থিক যোগানটা কোথা থেকে কেমন করে আসছে, এটি কিন্তু ডক্টর বারাকাত উন্মোচিত করেছিলেন 2002-3 সালের দিকে, আমার যতখানি মনে পড়ে। তো আজকে হঠাৎ করে তাকে যে আটক করলেন, সেটির সঙ্গে এই জঙ্গিবাদের সম্পর্ক, কারণ অনেকদিন ধরে তো, বিশেষ করে 5ই আগস্টের পরে তার মুখে তার কোনো কথাবার্তা শুনিনি। বিভিন্ন সময়ে ব্যক্তিগত আলাপ আলোচনা নানান জনের কাছ থেকে শুনেছি, কিন্তু তার যেই গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 জন শিক্ষক যেই বিবৃতিটি দিলেন, সেটিতে কিন্তু তিনি ছিলেন, এটুকু আমি নোটিসে এসেছে আমার। তাহলে কি এই বিবৃতির কারণেই তাকে এখন অ্যারেস্ট করা হলো, তার কণ্ঠরোধের জন্য কিনা? দেখুন, প্রফেসর বারাকা তিনি আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতেন এবং আমি দীর্ঘ 10 বছর সহকারী প্রক্টর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন উপাচার্যের সঙ্গে 3 আমলে কাজ করেছি, আওয়ামী লীগ, বিএনপি এবং ওয়ান এলিমেন্ট সরকার। তো এই কাজ করতে গিয়ে আমি দেখেছি যে অস্ত্রের একটা ঝনঝনানি অনুভব করা যায় ক্যাম্পাসে। এই বিষয়টা নিয়ে প্রফেসর বারাকাতের গবেষণা ছিল। তিনি বলেছিলেন যে অস্ত্রগুলো কিন্তু ভাড়ায় পাওয়া যায়, এটার একটা অর্থনীতি আছে। তো এইভাবে কিন্তু আমরা আগে চিন্তা করি এবং আমাদের নতুন চিন্তার খোরাক তিনি উপহার দিয়েছিলেন। এবং সেই সঙ্গে এই যে আপনার মৌলবাদের যে অর্থনীতি, তা নিয়ে অনেকের আপনার আই ওপেনার হিসেবে তিনি কাজ করেছেন। এখন আপনার মতের ভিন্নতা থাকতে পারে, আপনি মৌলবাদী হতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে মেথোডোলজিক্যালি সাউন্ড একটা আপনার ব্যাখ্যা হাজির করবার আকাদেমিক যোগ্যতা কয়জনের থাকে, এটি আপনার প্রফেসর বারাকাতের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং আপনার যুক্তিবাদের চর্চা তাকে করতে দেখেছি আমরা। তিনি বিপত্নিক ছিলেন, মানে তার স্ত্রী বিয়োগ হয়েছে এবং তার এক কন্যা সন্তান আছে আমার জানা মতে, এবং তিনি ভীষণ রকম খাটুয়ে এবং পরিশ্রমী মানুষ ছিলেন। এই বয়সে এই পরিশ্রমটা না করলেও চলবে। আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে তিনি ছিলেন বটবৃক্ষ মতো একজন ব্যক্তিত্ব। এখন রিটায়ার্ড লাইফে গিয়েও তিনি কিন্তু সহকর্মীদের যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের সবার খোঁজ খবর রাখতেন। আমি যখন আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4র্থ উপাচার্য হিসেবে ডেপুটেশন চলে গেলাম, তখনও কিন্তু তিনি আমাকে জাপান স্টাডি সেন্টারের কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখবার চেষ্টা করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করেছেন এবং আপনার আনুষ্ঠানিকভাবে জাপানের মান্যবর রাষ্ট্রদূতকে নিয়ে আমরা কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয়কে নিয়ে এসে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে এই সেন্টারটিকে তিনি রূপান্তরিত করেছিলেন একটি ফুল ফ্লেজড ডিপার্টমেন্ট হিসেবে এবং অনার্স মাস্টার্স সহ এই বিভাগটি উত্তর আপনার সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে আকাদেমিক অর্থে। এবং এর অনেকটা কৃতিত্ব কিন্তু
প্রফেসর বারাকাতকে দিতেই হবে। তিনি অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন এবং সেই অর্থনীতি সমিতিও কিন্তু আপনার চর দখলের মতো দখল হয়ে গেছে। আপনার এই যে মনোবেদনাগুলো সেগুলো তাকে অবশ্যই পুরোপুরি খাচ্ছিল এবং তিনি আপনার তার যে পাণ্ডিত্য, তার যে ইনসাইট, সেটি দিয়ে সমৃদ্ধ করেছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলে যে থিঙ্ক ট্যাঙ্কটি আছে, বাই পার্টিকুলার বেসিসে যেটি তৈরি হয়েছিল। মিনিস্ট্রি অফ ল, জাস্টিস এন্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর যৌথ আপনার পৃষ্ঠপোষকতায় এই ইনস্টিটিউটটি পরিচালিত হচ্ছে ধানমন্ডিতে, ঐতিহাসিক একটি বাড়িতে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মহোদয়ের যে বাড়িটি ছিল ধানমন্ডিতে, সেই প্রেমিসেসে এই ইনস্টিটিউটটি গড়ে উঠেছে। সেখানেও তিনি কিন্তু বোর্ড মেম্বার হিসেবে যথেষ্ট ইনসাইটফুল অবদান রেখেছেন বলে আমি দেখেছি। আর তার যেই আপনার জীবনাচরণ, তা একেবারেই সিম্পল, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এটাই ছিল তার মটো। জাপান সম্রাটের কাছ থেকে সর্বোচ্চ সম্মাননাও কিন্তু তিনি তার যে বাংলাদেশ জাপান সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে রেখেছেন যে অবদান, তার স্বীকৃতি স্বরূপ তাকে সেটি প্রদান করা হয়েছে। এবং আমাদের এখানে জাপান দূতাবাসে এই তার সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তাকে এই মেডালিয়ান গলায় পরিয়ে দিয়েছিলেন মান্যবর রাষ্ট্রদূত মহোদয়। তো সেই জন্যে তার এই আটকাদেশ জাপান বাংলাদেশ সম্পর্কে আপনার তির্যক রেখাপাত করতে পারে, সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্যে এটি আসলে প্রয়োজন ছিল কিনা আদৌ, কিন্তু আর এমন নন যে পালিয়ে যাওয়ার মতো একটা লোক। তিনি তার বাসভূমি বা বাসাতেই অবস্থান করছিলেন, সেখান থেকে এইরকম একটি সময়ে আটক করাটা কতটা বিজ্ঞজনজিত কাজ হয়েছে সেটা দুদক বুঝবে। দুদক, আমরা চাইবো যে কোনো অবস্থায় জনগণের করের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি গণবিরোধী একটি অবস্থান পরিগ্রহ যাতে না করে, তেমনটি আমরা চাইবো। এবং সেই সঙ্গে আপনার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, সেইগুলোর কোনো খোঁজ খবর নেই, কিন্তু আপনার যারা একাডেমিক বৃত্তে কাজ করেন তাদের উপর চড়া হওয়াটা কতটা মানবিক আচরণ এর মধ্যে পড়ে সেটাও কিন্তু ভেবে দেখা দরকার। আমাদের তুমি আপা চলে এসছেন, আমার মনে হয় যুক্ত হয়েছেন। আমি জানি সুমি খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে ডক্টর বারাকাতের। যোগাযোগ ছিল, এখন বলবো, কারণ তাকে আজকেই কয়েক ঘন্টা আগে আটক করা হয়েছে। সুমি খানের সঙ্গে গতকালও তার কথা হয়েছে আমি যতটুকু জানি। সুমি খান, একটু বলেন তো যে ডক্টর বারাকাত কি আপনাকে এমন কোনো আভাস দিয়েছিলেন? কালকেও তো বোধহয় আপনার সঙ্গে কথা হয়েছে যে এরকম হতে পারে বলে উনি তার ধারণা ছিল। ধন্যবাদ সুলতানা। আপনিও আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্যারকে চিনেছেন। আমরা আমার 32 বছরের সাংবাদিকতা জীবনে আমি স্যারের সাথে অসংখ্যবার কথা হয়েছে, ইন্টারভিউ নিয়েছি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। ধরুন যে বাংলাদেশের অর্থনীতিতে যাদের অবদান, সেই ধরুন ডক্টর খলিকুজ্জামান স্যার থেকে শুরু করে, এম আকাশ থেকে শুরু করে, ডক্টর আতিউর রহমান স্যার থেকে শুরু করে, আপনি ধরুন এক একজনের পর একজন ধরলে আবুল বারকাত স্যার সেখানে একজন বাতিঘর। হ্যাঁ স্যার, আমরা যতটুকু দেখেছি আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, স্যারকে গতবার যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, কলিমুল্লাহ স্যার ভালো বলতে পারবেন আরো, স্যারকে অর্থমন্ত্রী করবার ব্যাপারে একটা কথা উঠেছিল। তো ওই যে বলে কাকের মাংস খায় না কাকও, কিন্তু আমাদের দেশে তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী বলুন বা তাত্ত্বিক বলুন, তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে অনেক বেশি হিংসাত্মক বলুন বা জিঘাংসা বলুন সেই ভূমিকায় থাকে।
আমি কারোর নাম নিতে চাই না, তবে আমরা দেখেছি, জানি, পত্রপত্রিকা, গণমাধ্যম স্যারের বিরুদ্ধে, স্যার যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তখন ভিত্তিহীন নানান অভিযোগে স্যারকে অভিযুক্ত করেছিল। ইভেন প্রথম আলো যেটা নিয়ে স্যার আমাকে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন এবং আমাকে ওই পেপারটা দেখিয়েছিলেন যে আমি 21শে টেলিভিশনে থাকতেও যখন ইন্টারভিউ নিয়েছি, ইভেন আমি আইএনএস এর জন্য গত রেগুলার স্যারের কমেন্টটা লাগতো এবং তিনি কখনো পক্ষপাত দুষ্ট কোনো বক্তব্য বলতেন না। স্যার বাস্তবতার নিরিখে কথা বলতেন। স্যার যদি চাইতেন আজকে একমাত্র বাংলাদেশের সংখ্যালঘু নিধন বলুন এবং যুদ্ধাপরাধীদের অবস্থান বলুন অথবা সাম্প্রদায়িক হামলা বলুন, এগুলো যে কোনো দেশের জন্য, পৃথিবীর যে কোনো ছোট বড় যে কোনো দেশের নিরাপত্তার জন্য মানুষের জীবনের নিরাপত্তাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্যার একজন অর্থনীতিবিদ হিসেবে স্যার বামপন্থী রাজনীতি করেছেন ছাত্র জীবনে, আমরা যতটুকু শুনেছি, এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে স্যারের সরাসরি একটা যোগাযোগ একসময় ছিল। হ্যাঁ, আকাশ ভাই স্যার, ওনাদের সবসময় যোগাযোগ ছিল। তো সেই জায়গাতে স্যার যে একটা শ্রেণীহীন সমাজ গড়বার যে শপথে স্যার ছাত্র জীবনে তার নীতিগতভাবে তিনি ছিলেন, সেই জায়গাতে স্যার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা বলতে। কিন্তু আমরা দেখেছি, আপনিও দেখেছেন, বারবার স্যারের উপর হুমকি এসেছে। আমি আপনার গত টক শোতেও সেটা বলেছিলাম। সেটা নিয়ে আমি স্যারকে যখন পাঠিয়েছিলাম, স্যার তো খুবই মিতভাষী, স্যার কিন্তু পয়েন্টে কথা ছাড়া, যৌক্তিক কথা ছাড়া স্যার কখনো, এবং এই যে মানুষের কিছু নিজেকে দেখানোর শো অফের যে আমরা অনেককে দেখি, স্যারের কিন্তু সেটা কখনোই ছিল না। হ্যাঁ, তো স্যারকে আমি যখন আপনার টক শোটার এগুলো আমি দিয়েছিলাম, স্যার জাস্ট আমাকে একটা মেসেজ করেছেন যে খুবই বিষয়গুলো, বিশেষ করে সংখ্যালঘু নিধনে যেটা আমরা গতবার আলোচনা করেছিলাম, সাম্প্রদায়িকতা কিভাবে, স্যার সেটাকে ভীষণ প্রশংসা করে কয়েকটা শব্দ তিনি বলেছিলেন যে এই গভীর আলোচনাগুলো বাস্তবতা ভিত্তিক, বাস্তবতার নিরিখে খুবই ভালো হচ্ছে। আমি অথচ স্যারকে নিয়ে শুধু একটি লাইন বলেছিলাম বেশি, কিন্তু আমরা যে তথ্যগুলো আলোচনা করেছি, আপনি আলোচনা করেছেন, স্যারের কাছে মনে হয়েছে স্যারের অবস্থান থেকে যে আমাদের সামাজিক যে বাস্তবতায় আমরা অবস্থান করছি, যে ভয়ঙ্কর বিপন্নতার মধ্যে, সেই জায়গাতে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। আমি একটু আগে কলিমুল্লাহ স্যারের, আমি দুঃখিত যে আমার বাস্তবতার কারণে আমার যুক্ত হতে একটু দেরি হয়েছে, আমি কানেকশন পাচ্ছিলাম না। তো তিনি যে বলছিলেন যে এই মানুষগুলোকে বাড়ি থেকে গ্রেফতার করা, আপনি ভাবুন যে যে কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলুন অথবা নির্বাচিত সরকার বলুন, তাদের নিরাপত্তার জন্য তো সমাজটাকে কিছু করে যাচ্ছে, অত্যাচার, নিপীড়ন, নারী নির্যাতন, গণধর্ষণ হচ্ছে। কিন্তু এই মানুষগুলো, যে মানুষগুলোকে কখনো আপনি পলিটিক্যাল ট্যাগ দিতে পারবেন না, আপনার কি মনে হয় সুলতান, আপনি পারবেন কি পলিটিক্যাল ট্যাগ দিতে? পারবেন না। তাহলে এই মানুষগুলো নিরপেক্ষতার বিচারে, যার ভোর হতো গানের একটু রেওয়াজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার কোয়ার্টারের ছাদে 80টা গাছ, সবই আয়ুর্বেদিক গাছ, যেগুলো ওষুধি গাছ, বিভিন্ন জনে সে নিয়ে যেত। আমি যখন ইন্টারভিউ নিতে গেছি আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন কোয়ার্টার থেকে ওরা কাজের লোকদেরকে পাঠাতো, ফোন করে বলতো ওনার এই ওষুধ লাগবে, অ্যালোভেরার বা এই গাছ ওই গাছ লাগবে, স্যার কিন্তু দিয়ে দিতেন। এই যে একটা মানুষ, এবং আজকের এই দিনটা আসার পিছনে আওয়ামী লীগ সরকারের সময়ে যে স্যারের প্রতি বিদ্বেষমূলক যে আচরণগুলো করা হয়েছিল, হ্যাঁ, ইভেন কলিমুল্লাহ স্যারের সাথেও করা হয়েছিল, যে এই দায়িত্বশীল ভূমিকার জায়গায় আমরা সরকারের নীতি নির্ধারকদের কোনো দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে পাইনি। তারই খেসারত আজকে সরকার দিচ্ছে, সবাই দিচ্ছে, আমরা দিচ্ছি, এবং এটা অত্যন্ত বিপজ্জনক। স্যারের যদি প্রাণহানি হয়, আমরা দেখেছি অনেকেই মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, সি নুরুল হুদা স্যার, তিনি একরকম বলতে গেলে তিল তিল করে মারা গেছেন আতঙ্কে, যে তাকে যদি একজন সিকে যদি গলায় জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে নেয়, ওনাকেও যে নেবে না, তার তো উনি তো সেই আতঙ্কেই হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এরা তো সম্পদ ছিল জাতির, তাই না? তো এই জায়গাতে আমি বলবো যে আমাদের স্যার আমাকে একটা জিনিস দিয়ে করেছিলেন, শেয়ার করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে প্রতিবাদটা, বিবৃতিটা,
কারণ আমি স্যারকে বলছিলাম যে অবস্থানটা কি, কিন্তু স্যারের নিরাপত্তাহীনতা এইসব নিয়ে স্যার কখনোই বলেননি। আমরা যখন ইটিভিতে থাকতে স্যারের ডেথ ফ্লোতে এসে আমরা ফোন করেছি, স্যার এতটাই মিতভাষী, এতটাই বিনয়ী, এতটাই নিভৃতচারী যে স্যার কিন্তু কোনোদিন বলেননি যে আমাকে বাঁচাও, আমার জন্য আমরা কেউ বলতে পারবো না, প্রেসের কেউ, গণমাধ্যমের কেউ বলতে পারবো না এটা। তো সেই জায়গাতে আমরা কতটা হতভাগ্য জাতি, দুর্ভাগা জাতি, আমরা এই মানুষগুলোকে যারা সমাজের জন্য, মানুষের নিরাপত্তার জন্য, সকল শ্রেণী, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে তাদের জন্য যারা কাজ করে গেছেন, নিজের খরচে বলুন, নিজের চেষ্টায় বলুন, তারা কিন্তু সম্মানিত হওয়া দূরের কথা, এই যে তাদের বিরুদ্ধে এই শক্তিগুলো ভয়ঙ্কর, ৭১-এর ঘাতক বলুন, আমাদের দেশ বিরোধী শক্তি বলুন, বাংলাদেশকে আবারও অন্ধকারে একেবারে নিশ্চিহ্ন করে দেবার যে মেটিকিউলাস প্ল্যান, তার যে অংশ, সেই জায়গা থেকে উত্তরণের তো আর কোনো পথ আসলেই থাকবে না। তাহলে যারা আজকে এত বড় বড় কথা বলছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আপনার হান্নান মাসুদ বলুন আর হচ্ছে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলুন, তারা কি তাদের পরবর্তী প্রজন্ম অথবা তাদের পূর্ব সুরি অথবা তাদের ভাই বোন আত্মীয় স্বজনের কথা ভাবছেন কিছু? তারাও তো নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই না? ধন্যবাদ সুলতানা। জি, জি, ডক্টর কলিমুল্লাহ, এইরকম পরিস্থিতি ধরেন ১১ মাস হয়ে গেছে, সরকার কোথাও থামছে না, কোথাও লাগাম টানছে না। গতকাল তারা আকস্মিকভাবেই প্রেস সেক্রেটারি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি। মানে হঠাৎ করে আউট অফ নোওয়্যার তারা এসে একটা অ্যানাউন্সমেন্ট দিল যে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হতে বলবে। স্টিল তারা এখনো তারিখটি ঘোষণা করেনি কিন্তু। তো এই আকস্মিক ঘোষণা করার মানেটা কি? এর নেপথ্যে কি আছে? আমি কালকে থেকেই ভাবছি যে কবে আপনার সঙ্গে শো হবে, তখন এই প্রশ্নটি আপনাকে করব আমি। দেখুন, কার মুখর মিশ্রিত এই বয়ান, এটাও কিন্তু খেয়াল করতে হয়। অন্য কেউ নন, তিনি সম্মানীয় প্রেস সেক্রেটারি আপনার শফিক। এই শফিক মহোদয় কিছুদিন আগে তারাস্বরে বলেছেন যে জুনের আগে নির্বাচন হবে। তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জানান দিলেন যে এপ্রিল তিনি মনস্থির করেছেন নির্বাচন করাবে। পরে লন্ডনে ১৩ তারিখে বৈঠক করে বিএনপির কর্ণধারের সঙ্গে তিনি জানান দিলেন যে ফেব্রুয়ারিতে মনস্থির করবেন। ঢাকায় আসার পর জানা গেল যে ফেব্রুয়ারি সম্ভবত ১২ তারিখে নির্বাচন হবে। আবার শেষ অব্দি এই যে সর্বশেষ ঘটনাটি, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেওয়া হয়েছে মূলত বিএনপিকে গুড হিউমারে রাখবার জন্য। এবং খেয়াল করে দেখেন, বিএনপির মহাসচিব মহোদয় তিনিও কিন্তু সন্তোষ ব্যক্ত করেছেন। এখন বিএনপির বার্তা যেটি ছিল সেটি হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, তা না হলে এই নির্বাচন আর কখনোই অনুষ্ঠিত হবে বলে তারা মনে করেন না। এবং তারিখ যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বিএনপির প্রথম সারির নেতা দুদু মহোদয় বলেছেন যে তারাই তারিখ ঠিক করে দেবে। তারপর যেটা হলো আপনার এই যে ডিসেম্বর ফ্রেমওয়ার্ক, এটি আপনার এমন ভাবে প্রদান করা হলো যে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কিন্তু এরকম একটি ফ্রেমওয়ার্ক আগেই বলা হয়েছে। মানে সেনাপ্রধান বলেছেন 18 মাস এটি শেষ হয় ডিসেম্বর, এবং তিনি এটাও বলে দিয়েছেন যে জানুয়ারি 1 তারিখে তারা নির্বাচিত সরকার দেখতে চান। ফলে এটা কোইনসাইড করে যায়, এবং সেই সশস্ত্র বাহিনী একটি বড় স্টেক হোল্ডার, তার পাশাপাশি বিএনপি আরেকটি বড় স্টেক হোল্ডার। তো সুতরাং এদেরকে গুড হিউমারে রাখবার চিন্তা থেকেই শফিক মহোদয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ পেয়ে এমনটি জানান দিয়েছেন। কিন্তু এর হতে সুমন করে ফাঁকি রয়ে গেছে, এবং আলটিমেটলি নির্বাচন কবে হবে বুকে হাত দিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ বলবার সক্ষমতা রাখেন না। আর এখানে বিতর্ক জমে উঠেছে পদ্ধতি নেই, এটা পিআর পদ্ধতিতে হবে না, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে হবে। ফলে এখানে 18 দল বনাম 28 দল এভাবে বিভক্তি আমরা লক্ষ্য করছি। 4টি দল মনস্থির করতে পারেনি জাতিসংঘ ভোট দেওয়ার মতো,
মানে ভোটদানে বিরত থাকেন, এরকম একটা অবস্থায় আছেন। তো ফলে সব মিলিয়ে আপনার দিল্লি দূরস্থ, এবং সে কারণেই আমি বলি যে নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছুটবার স্বামী। ধন্যবাদ। নির্বাচনটা আদৌ হবে? সিরিয়াস ডাউট আছে এ ব্যাপারে। জি, সুমি খান, নির্বাচন নিয়ে ধরেন যখন বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি হবে, তারপর যখন এরকম মানুষদেরকে অ্যারেস্ট করা হয়, এটা কি বার্তা দেয়? আমি এখানে আগেও আপনারই টকশোতে বারবার বলেছি, যথেষ্ট সন্দেহ আমার নিজের আছে। কলিমুল্লাহ স্যার যেমন বললেন, নির্বাচন আদৌ তারা দেবে কি না, কারণ নির্বাচন দিলে আমরা মার্কিন সিনেটের প্রতিবেদনও আমরা দেখেছি, জাতিসংঘ প্রতিবেদনও দেখেছি, তারা কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, তারা স্পষ্ট বার্তা তারা দিয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ দিতে হয়, ওরা যেটা করছে, আমি কালকেও বার্তা পেয়েছি, আমরা যেহেতু ঢাকাতে সাংবাদিকতা করেছি, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে বার্তা আসতো, হ্যাঁ, এখনো আসে, যেখানে যতজন ধরুন জনপ্রতিনিধি ছিল তৃণমূল লেভেলে, ধরুন ইউনিয়ন পরিষদের কাউন্সিলর, ধরুন চেয়ারম্যান, ধরুন আপনার জেলা পরিষদে কাজ করা, যারা এলাকাতে একটু শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে কিন্তু মেরে ফেলছে, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মেরে ফেলছে, সচিবালয়ে চাকরিচ্যুত করা হচ্ছে, ওএসডি করে ফেলা হচ্ছে। কাদেরকে? তারা কিন্তু অনেকেই বিএনপি পন্থী, কিন্তু তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কারণ তারা যদি সৎ কর্মকর্তা সচিবালয়ে থাকে, সমানে এদিকে 14 জন, ওদিকে 10 জন, ওদিকে 20 জন করে ফেলছে, কোনো গণমাধ্যমে আসছে না। আপনার মনে আছে এক্রিডিটেশন কার্ড সব বাতিল করে ফেলেছে আমাদের, ওদের ইচ্ছা মতো যাকে খুশি দেবে। সচিবালয়ে আগুন জ্বালিয়ে দেয়া হলো, যেটা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার মনে হয় কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। এই ঘটনাগুলো এখন থেকে না, ওদের এই আগুন জ্বালিয়ে ধ্বংস করা, পুড়িয়ে ফেলা, তথ্য প্রমাণ পুড়িয়ে ফেলা, এগুলো একেবারে মেটিকিউলাস প্ল্যানের অংশ এক একটা। এবং এই যে কর্মকর্তাদেরকে কাউকে যেন না রাখা হয়, একমাত্র তাদের, বলুন যে ডক্টর ইউনূসের শতভাগ অনুসারী কিনা, সেখানেও সন্দেহ আছে। যদি জামাতে ইসলামের একেবারে তাদের খাস লোক না হয়, আপনি জানেন যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, যিনি আগের বেশ কয়েকবার এমপি হয়েছিলেন সাতকানিয়া থেকে, তাকে এখন জামাতের সেন্ট্রাল কমিটিতে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, উনি এখন সেকেন্ড পার্সন হিসেবে আছেন। তো শফিকুরের কারণ কি, এদের প্রত্যেকেরই একেবারে ফার্স্ট রেকর্ড সবগুলো হচ্ছে যে তারা সফলতার মাপকাঠিটা হচ্ছে কি পরিমাণ মুক্তিযোদ্ধা হত্যা করেছে, কি পরিমাণ গণমাধ্যম কর্মীকে তারা হত্যা করেছে, কি পরিমাণ গণমাধ্যমের বিরুদ্ধে তারা হুমকি দিতে পেরেছে, সেই অনুযায়ী তারা বড় বড় তাদের পদায়ন হচ্ছে, তাদেরকে আগামী নির্বাচন, তাদের আপনার মনে আছে নিশ্চয়ই জিয়াউর রহমানের গণভোট, ঠিক আছে, সেটা গণভোটে হোক, সেটা ওদের ইচ্ছা মতো একটা সাজানো ভোট হোক বা নির্বাচন হোক, সেটা দিয়ে ওরা দেখাবে যে ওরা পার্লামেন্টে কিভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে যেহেতু বারবার প্রশ্ন হচ্ছে বৈধতা অবৈধতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী হিসেবে আছেন, এই প্রশ্নগুলো থেকে ওরা বেরিয়ে আসতে চাইছে। এজন্য আমার মনে হচ্ছে না যে ইলেকশন তারা দেবে এখন। জি জি, ডক্টর কলিমুল্লাহ, সহসা কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে? দেখুন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাহলে মৌরুচি পাটটাও কেউ কাউকে দেয়নি। ডিপেন্ড করবে আপনার যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের শীত নিদ্রা যখন ভাঙবে, তখন তারা হয়তো অ্যাসার্ট করবার চেষ্টা করবে, এবং সেই কারণেই তড়িঘড়ি করে আপনার এই বিচার, তারপর আপনার দমন পীড়ন এবং সংস্কার প্রকার নানান হাতিয়ার ব্যবহার করে আপনার হতোদ্যম করবার একটা চেষ্টা আছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তো বসে নেই, তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন,
ইনক্লুসিভ নির্বাচন করতে হলে পেয়ার পদ্ধতিও যদি আপনি সন্নিবেশ করেন, তাহলে বড় রাজনৈতিক দল, তাদের মিত্র যারা 14 দল বা জাতীয় পার্টির মতো পার্টিকে সেট অ্যাসাইড করে আপনি অর্ধাংশ জনগোষ্ঠীকে নিয়ে আপনি যা কিছুই করেন তা কিন্তু আলটিমেটলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। জি, বুঝতে পেরেছি। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে থাকতে হবে বলছেন। কিন্তু এই যে ধরেন ডক্টর আবুল বারাকাতের মতো মানুষদেরকে কি আরো গ্রেফতার করার চান্স আছে? বাংলাদেশের যেই জেলখানার যেই ধারণ ক্ষমতা, আমার জানা মতে গত 1 বছরে যে পরিমাণ আটক করা হয়েছে, ধারণ ক্ষমতা 3 গুণ 4 গুণ বেশি। তো জায়গা দেবে কোথায়? দেখুন, এটা লাতিনো সিনড্রোম। আপনার চিলি বা আর্জেন্টিনায় আমরা দেখেছি প্রয়োজনে স্টেডিয়াম পুরোটা ভর্তি করে ফেলা হয়েছিল আপনার আটক আদেশ দিয়ে। তো সেই দৃষ্টান্তগুলো অনুসরণ করার মতো উৎসাহী লোকের কিন্তু এখন অভাব নেই। আর যত রকমের আপনার উৎপীড়ন হতে পারে তার ইনোভেটিভ আপনার স্কিমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফলে উৎসাহে কোনো ভাটা পড়েছে এমনটি মনে হয়। বুঝতে পেরেছি। শেষ করব। সুমি খান, আপনার কাছে যদি অন্য কিছু বলার থাকে তাহলে সেটি জেনে আমি শেষ করব আজকের মতো। আমি শুধু একটি কথা এখানে বলতে চাই যে এই মুহূর্তে যদি এখনো, আমি যেটা বারবার বলছি যে রাজনৈতিক দলগুলো যারা এখনো দেশে এক্সিস্ট করছে, বাম রাজনীতি অনেকগুলো পার্টি আছে, বামপন্থী, তার পাশাপাশি ডানপন্থীও আছে, বিএনপি আছে, যারা বুঝতে পারছে যে ডক্টর ইউনূস কি করছেন এবং অন্যরা কি করছে। এখন ওনাদের একসাথে হওয়া ছাড়া একাত্ম হয়ে ডক্টর আবুল বারকাত স্যারের মতো যাদেরকে কারাবন্দী করেছে, জনতার শক্তির জোরে কিন্তু যে কোনো অপশক্তি পদানত হতে বাধ্য। এখন জনতা তাদের সঙ্গে আছে, স্যারও যেটা বলছিলেন, আমিও মনে করি এই মুহূর্তে একসাথে হয়ে, একাত্ম হয়ে এই মানুষগুলোকে এখনো সময় আছে, বাঁচাতেই হবে। তারাই জাতির সুরক্ষা, তারাই প্রোটেকশন, তারাই ঢাল হয়ে আমাদের জাতিকে, বংশ পরম্পরায় সকলকে রক্ষা করবে। ধন্যবাদ। দেখুন, আসলে আপনার কথা শুনতে শুনতে একটু ভয়ই লাগে, হাত পা ঠান্ডা হিম হয়ে আসে। ধরেন আমরা একবার 1971-এর 14ই ডিসেম্বর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, তাই না? আমরা হয়তো 100 বছর পিছিয়ে আছি। তারা থাকলে আমরা আরো 100 বছর এগিয়ে যেতে পারতাম। ওই ক্ষত আমরা পূরণ করতে পারি না। আজকে শাহরিয়ার কবিরের মতো মানুষকে অকারণে তাকে জেলবন্দি করে রেখেছে। আজকে ডক্টর আবুল বারাকাতের মতো মানুষকে গ্রেফতার করেছে। কত জ্ঞানী গুণী জন এই মুহূর্তে জেলখানায় আছে। কি অপরাধ! পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে বিনা বিচারে এতগুলি মানুষ আটক থাকে? কত হাজার, কোনো সংখ্যা আছে? না, কেউ গুনতেই পারছে না। এটা অমানবিক একটা ভয়ঙ্কর অরাজকতা। এটা আপনি ভাবুন, একটা উদাহরণ দেই যে বাঁশখালীতে একটা পল্লী চিকিৎসক, তার বাবাও পল্লী চিকিৎসক হিসেবে তারা বংশ পরম্পরা গ্রামের মানুষকে সেবা দিতেন। ধর্ম অবমাননার ধোঁয়া তুলে তাকে অ্যারেস্ট করার পর তার বাবা কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছে বিনা কারণে, নিরীহ মানুষ। এই যে ধরুন একটা দেশ কিভাবে তৈরি, একটা সমাজ কিভাবে তৈরি, তৃণমূল থেকে তো। তাহলে সেই তৃণমূলে যে মানুষগুলো সমাজকে সুরক্ষা করছে, মানুষকে বাঁচিয়ে রাখছে, আমি খুব ভীত একজন চিকিৎসকের জন্য যিনি খুলনার, আমি নাম বলবো না কোথায় কি আছেন, তিনি কোনো বিনা টাকায় একটা ব্যাগ নিয়ে নিয়ে মানুষের, আমি ওনার ইন্টারভিউ করে এসেছিলাম জাস্ট হয়তো 2 বছর আগে, 3 বছর আগে, বছর 3 আগে। তো আমি কাছে থেকে দেখেছি এত নিরীহ একটা মানুষ, অনেক বয়স্ক, উনি কিচ্ছু করে না। কেউ যদি খুশি হয় 10-20 টাকা দেন, সেটা নিয়ে হেঁটে হেঁটে চলে আসেন। এই যে তিনি সনাতন ধর্মাবলম্বী, আমি জানি না, আমি খুব ভীত। আমি যেরকম স্যারকে নিয়ে ভীত ছিলাম, তেমনি আমি ওনাকে নিয়েও ভীত। এই পল্লী চিকিৎসককে ধরার পর আরো অনেককে ধরেছে। এই যে তারা তো বোঝে না যে গ্রামের মানুষ তো তারাই, যারা ধরছে ওদেরকেও তো বাঁচাতো এরা, কিছুর বিনিময়ে না। হ্যাঁ, এই জন্যই আমি ভীত সন্ত্রস্ত। যতক্ষণ মুজাহিদুল ইসলাম সেলিমের মতো মানুষরা, যতক্ষণ পর্যন্ত এই সমাজ যারা এখনো ইউনূসের সাথে থেকে হোক, না থেকে হোক, ডক্টর ইউনূসের সঙ্গে পিছনে থেকে হোক, সাথে থেকে হোক, তারা জিও জিও না বলে সত্যিকার অর্থে
মেরুদণ্ড খাড়া করে, এখনো সময় আছে, মেরুদণ্ড সোজা করে যদি দাঁড়ান, সবাই একসঙ্গে তাদের সাথে নামবে। মানুষ তো বাঁচাতে হবে, তাহলে ওনারা কিসের নেতা, কার নেতা? দেশ না বাঁচলে, সমাজ না বাঁচলে। জি, সুমি খান এবং ডক্টর কলিমুল্লাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারাও যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। বিদায়। ধন্যবাদ।